ডাক্তার জাবিন, আমরা একটা জিনিস দেখলাম এই গত কয়েক দিনের মধ্যে, যদি আমি বলি যে প্রধান যেটি খবর বা প্রধান খবরের পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ খবর, সেই খবরটি হচ্ছে এরকম: আপনারা এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে মিলে একটি নতুন রাজনৈতিক জোট করেছেন, যার নাম গণতান্ত্রিক সংস্কার জোট। আমরা এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমার প্রশ্ন হচ্ছে, এই জোটের নেতৃত্বে কে আছেন? অর্থাৎ এই জোট যদি সরকার গঠন করে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? ধন্যবাদ খালেক ভাই আপনাকে, আমার সমালোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমাদের দল গঠনের 9 মাসের মতো চলছে এবং অনেক কিছু পার হয়ে, অনেক ধরনের সমীকরণ, অনেক কৌশল, অনেক আলোচনা সমালোচনা পার হয়ে আমরা দীর্ঘ আলোচনার পর আমরা এই 3টা রাজনৈতিক দল একটা অবস্থানে আসতে পেরেছি, একটা পেজে আসতে পেরেছি এবং আমরা আশা করছি যে এই রাজনৈতিক জোটে আরো অনেকে যুক্ত হবেন, আমরা সেটা আহ্বানও জানাই। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে সরাসরি একদম ক্ষমতার গেলে কি হবে, আমাদের এই রাজনৈতিক জোটটা মূলত ভোটের সমীকরণ বা ভোটের রাজনীতির থেকেও বেশি আমাদের একটা রাজনৈতিক বোঝাপড়া ভবিষ্যতের, মানে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি, আমাদের দেশ পরিবর্তনের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আমাদের আলোচনা, আমাদের যে পরিকল্পনা, সেই পথে আমরা আসলে আরো কিছু সঙ্গী যুক্ত করলাম। আমাদের মূল ফোকাসটা কিন্তু ওখানে। কেন ওখানে? কারণ গত 1.5 বছরে ভাঙা গড়া, মানে গত 15 মাসে বা গত 8-9 মাসে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি বাধা বা চ্যালেঞ্জিং মনে করি, সেটা হচ্ছে যে যারা পুরনো আছেন, মানে অনেক স্টাবলিশড রাজনৈতিক দল আছেন, তাদের সাথে আমাদের মৌলিক সংস্কারে যে আমাদের পার্থক্যটা এবং তাদের কাছ থেকে যে আমাদের বাধার যে একটা সম্মুখীন, তো আমাদের কাছে মনে হয়েছে যে এটা শুধু সামনের নির্বাচনটা এনসিপির রাজনৈতিক চলার পথে একটা অধ্যায়। তো সব ফোকাসটা যে আমাদের ওইখানে, এবং তখনই আমরা সরকার গঠন করে তাকে প্রধান। সব ফোকাস ওখানে না, মানে কিছু ফোকাস কি আছে এই ইলেকশনটা নিয়ে? কিছু ফোকাস থাকলে তো এই মোর্চাটার নেতৃত্ব কে দিচ্ছেন সেটা নিশ্চয়ই আপনারা ঠিক করেছেন। আচ্ছা, এখানে একদম প্রাইমারি লেভেলে এখন পর্যন্ত ওভাবে কোনো নেতৃত্ব বা কোনো ধরনের পদ পদবি এটা নির্ধারণ হয়নি। আপনারা সংবাদ সম্মেলন থেকে দেখেছেন খালেদ ভাই যে এখানে নাহিদ ইসলামকে মুখপাত্র ঠিক করা হয়েছে এবং ওই সংবাদ সম্মেলনে যে এবি পার্টির সভাপতি আছেন মঞ্জু ভাই, উনিও এটা বলেছেন যে স্বাভাবিকভাবেই যেহেতু গণ অভ্যুত্থানের পরবর্তী এবং তরুণদের নেতৃত্বে যে দল গঠিত হয়েছে বা পুরো দেশের আসলে মনোযোগ বা আকর্ষণ যেটাই বলেন রাজনীতিতে এই নতুনদের প্রতি, তো স্বাভাবিকভাবেই তারাই সেন্টারে থাকবে, এটা মঞ্জু ভাই বলেছেন। কিন্তু এটা আসলে এখনো এত প্রাইমারি লেভেলে, কারণ আমি প্রাইমারি লেভেলে একটু বলি খালেদ ভাই, প্রাইমারি লেভেলে এজন্য বলছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে, মানে গণ অভ্যুত্থানের পরে রাজনীতির যে কৌশল বা যে সমীকরণ, সেখানে এত আলোচনা এবং এত সমালোচনা, এত দিক বিবেচনা করে যে আমরা আসলে একটা পর্যায়ে পৌঁছেছি, এটাকেই আমি আসলে অনেক বড় সাকসেস হিসেবে দেখি। সো এর পরের ধাপে আমরা কর্মসূচিতে যাব, এরপরে আমরা হয়তো নির্বাচনে যখন যাব তখন কিন্তু এই চলতে চলতে এই নেতৃত্বের বিষয়টা উঠে আসে। না ডক্টর জাবিন, আপনি হয়তো ঠিকই বলতেছেন যে আপনারা অনেক আলোচনা সমালোচনা নিজেদের মধ্যে আপনারা আলোচনা সমালোচনা সবচেয়ে বেশি করেছেন আমার ধারণা। তারপরেও আমি এরকম প্রথম, মানে আমি রাজনৈতিক মোর্চা করা হয়েছে অথচ নেতৃত্বে কে থাকছেন সেটি এখনো ঠিক করা হয় নাই, ফোকাস ওদিকে না, এইটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি জানি না মানে এরকম আর কোথাও কখনো দেখেছি কিনা। নিশ্চয়ই এইটাও একটা নতুন বন্দোবস্তেরই একটা অংশ। আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে, আমি আর দেখি নাই মনে হয়, হ্যাঁ না দেখে থাকতে পারেন, কিন্তু আমি বলছি না যে এখান থেকে কোনো নেতৃত্ব বা কোনো ধরনের এই জোটটার কোনো ধরনের
কাঠামোগত চেঞ্জ হবে না এটা আমি বলছি না, কিন্তু একদম প্রাইমারি পর্যায়ে যখন এই জোটটা গঠন হয় তার আগে প্রচুর আলোচনা হয়েছে, আমাদেরকে অনেক কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা যে একসাথে হতে পেরেছি আমি সেটাকেই সফলতা দেখছি। ওকে, এবং এইটার পরবর্তীতে ফোকাসটা ওইখানে যায় কিনা এটা কিন্তু আমাদের একসাথে পথ চলার উপরেই নির্ভর করবে। ওকে, আপনার চ্যালেঞ্জটা ওভারকাম করে আপনারা একসাথে হতে পেরেছেন, সেটাকে আপনারা একটা বড় জায়গা মনে করতেছেন। আমি শুধু একটু জানতে চেয়ে রাখি, আপনারা যখন এনসিপি গঠন করেছিলেন তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনারা এরকম একটা জোট করবেন যার একজন বামপন্থী বলে পরিচিত, আরেকজন খুব ডানপন্থী যাদের নেতারা আগে জামাত করতেন, এরকম দুইটা দলের সাথে জোট করবেন, নির্বাচনী জোট, এইটা আপনাদের ভাবনাই ছিল কিনা, বা যখন আপনারা সে জোটটা করলেন তখন সেটাকে আপনারা একটা খুব সফলতা মনে করতেছেন কিনা? আমি আসছি আপনার কাছে প্রশ্নটা করে রাখলাম। জনাব তাসনিম খলিলের কাছে একটু যাই। জনাব তাসনিম খলিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে না ফেরেন, আপনি ফেসবুক পোস্টে সম্প্রতি এরকম একটা আহ্বান আমরা দেখলাম। তার নিরাপত্তা নিয়ে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্বের আভাস আছে আপনার লেখায়। আমাদের প্রশ্ন হচ্ছে, তার জন্য হুমকি আসলে কারা? মানে আমি কিন্তু তার জন্য হুমকিটা খুঁজে পাইতেছি না। আপনার কাছে কি মনে হয় তার জন্য হুমকি কারা? নাকি তিনি একটা মানে আমার যেটা মনে হয় যে তিনি একটা ড্রাম বিটিং করতেছেন, এক ধরনের ড্রামাটাইজেশন করতেছেন, এক ধরনের তার কিছু ডার্টি লন্ড্রি আছে সেগুলি পরিষ্কার করতেছেন, এবং তিনি একটা এন্ট্রি নিবেন যে এন্ট্রিটাতে মনে হয় যে যে গড়র প্রতীক্ষায় আমরা ছিলাম সেই গড় চলে আসছেন। কারণ পুরো ব্যাপারটাই মানে যেটা মানে তার না আসাটা পুরোটাই আমার কাছে মানে খুব যৌক্তিক কোনো কারণ খুঁজে পেতেছি না। এখন যেহেতু তাসনিম খলিল ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, আমি আসলে আপনাকে খোঁজ করতেছিলাম গত 2-3 সপ্তাহ ধরে এটা জানার জন্য যে ইজ ইট লাইক মানে এর মধ্যে কি আছে আসলে। মানে আমি ফেসবুক স্ট্যাটাস দিলাম এই জন্য তারেক রহমানে দিল এরকম কিছু না, আপনি ফেসবুক দিলেন যেহেতু, আমি আপনাকে যতদিন ধরে চিনি, যখন থেকে আপনার পরিচয়, মানে আপনি যে খুব অকারণে দিছেন ব্যাপারটা এরকম মনে হয় নাই আমার কাছে, মানে জাস্ট একটা গাট ফিলিং থেকে দিছেন, এটা আমার মনে হয় না। দেখেন, আমি একটা জিনিস বলি, আমি তারেক রহমান কেন দেশে যাচ্ছে না বা তারেক রহমান কবে যাবে বা যাবে কিনা আদৌ, এগুলো তারেক রহমান এবং তার পার্টি ডিসিশন। আমি একজন মানে আউটসাইড অবজারভার হিসাবে আমার অবজারভেশনটা বলছি। হ্যাঁ, তো এইখানে যেটা আপনি তো এই যে একটু আগে আমাদের তাসনুভাকে একটু বাইটিং প্রশ্ন করলেন না যে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কে, হ্যাঁ, তো সে কিন্তু এটাও বলতে পারতো যে আমাদের নয়া বন্দোবস্তে আমরা কোনো প্রধানমন্ত্রী রাখবো। হ্যাঁ, যাই হোক, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনি যেটা বলতেছেন যে আমার পোস্টে আপনি ষড়যন্ত্র তথ্য পেয়েছেন, এরকম কোনো কিছুই ছিল না। আমি কোনো তথ্য দেইনি, আমি আমার ওপিনিয়নটা দিয়েছি। এখানে আমি দুইটা জিনিস, একটা হলো সিকিউরিটি, একটা হলো তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা, আর সেটার সাথে আমি যুক্ত করেছি হাই পলিটিক্স। এখন হাই পলিটিক্স থেকে, হাই পলিটিক্স হলো যে একটা রাষ্ট্রের সার্ভাইভালের প্রশ্ন। একটা রাষ্ট্র ভবিষ্যতে কি রকম আকার প্রকার নিতে পারে, রাষ্ট্র থাকবে কি থাকবে না, স্টেট ফেলিয়ার হবে কি হবে না, এই ধরনের উচ্চ রাজনীতি, যেটা মানে খুব ভালো বাংলা হয় না হাই পলিটিক্স এর, সেটার সাথে যখন একজন ইন্ডিভিজুয়ালের নিরাপত্তার প্রশ্নটা জড়িত হয়ে যায়, এবং কেন তফসিল হওয়ার আগে তার আসা উচিত হবে না, এটা আমি অলরেডি সেখানে একটা হিন্ট দিয়ে বলেছি। এখন আমি আশা করব যে যারা হাই পলিটিক্স এর ব্যাপারটা বোঝেন তারা অলরেডি মেসেজটা পেয়েছেন। আর আপনি যদি বলেন যে ওয়েটিং ফর গডো, এখানে ওয়েটিং ফর গডের কোনো বিষয় না। এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে যে যে ভূখণ্ডে আমরা আছি, যে উপমহাদেশে আমরা বসে আছি, সেখানে আমরা নির্বাচনকালীন মানে নেতাদের উপরে আক্রমণ তো আমরা কয়েকটা দেশে দেখছি। প্রেমাদাসাকে সম্ভবত গ্রেনেড ছুড়ে হত্যা করা হয়েছে, তারপরে আপনি ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে, বেনজির ভুট্টোকে সে যখন দেশে ফিরলো, এই তারেক রহমান যেভাবে ফিরবেন বলে বলা হচ্ছে, ওই রকম একটা সিচুয়েশনে তারেক বেনজির ভুট্টোর বহরে হামলা হলো এবং পরবর্তীতে তাকে অ্যাসাসিনেট করা হলো। তো নিরাপত্তা ঝুঁকি কি একেবারেই নাই তারেক রহমানের? এটা কি সবকিছুই আমরা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়াই দিব? আর তারেক রহমান এখন দেশে আসছে না কেন, এবং মানে না আসায় আসলে তার লাভটা কি হচ্ছে, আমি এটা বুঝতেছি।
ওকে, কারণ তারেক রহমানের মানে তারেক রহমান দেশে আসাতেই বরং আমি লাভ দেখি। আমি যেটা দেখতেছি ফ্রম মাই ভ্যান্টেজ পয়েন্ট, আমার মনে হয় যে এখানে হাই পলিটিক্স এবং সিকিউরিটি এখানে অতপ্রতভাবে জড়িত। ওকে, আমি একটু আপনার ফেসবুক স্ট্যাটাসটা একটু পড়ি, তাহলে কেন আমি ষড়যন্ত্রের শব্দটা না থাকেও অবস্থানটা বা বৈশিষ্ট্যটা পাচ্ছে সেটা একটু হয়তো পাঠক বিচার করতে পারবে। জাতীয় রাষ্ট্রের প্রতি দায়িত্ব মা বাবার দায়িত্ব থেকেও বড়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমানের বাংলাদেশ ফেরা উচিত হবে না। কোশ্চেন্স অফ সিকিউরিটি অ্যান্ড হাই পলিটিক্স মাস্ট ট্রাম্প ইমোশনস। আপনি এটার ব্যাখ্যা দিয়েছেন। আমি 2-3টা জায়গায় আপনাকে একটু ছোট ছোট প্রশ্ন করতে চাই। আপনি প্রেমাদাসার কথা বললেন, ইন্দিরা গান্ধীর কথা বললেন, বেনজির ভুট্টোর কথা বললেন। তিনটা আসলে 3 ধরনের ইতিহাস। রাজীব গান্ধীর কথা বলেছেন না আপনি? 4 ধরনের পরিস্থিতি আসলে আপনি তারেক সাহেবের সাথে কোন পরিস্থিতিটা আসলে মেলাচ্ছেন? কারণ প্রেমাদাসা, ইন্দিরা, বেনজির ভুট্টোটা মিলাইছেন, আপনি বেনজির ভুট্টোটা মিলাচ্ছেন। তো বেনজির ভুট্টোটা মেলানোর পরে, বেনজির ভুট্টোটা মিলানোর পরে আপনাকে তো সাথে সাথে তাহলে ওইটাও আপনাকে মিলাইতে হবে। বেনজির ভুট্টোর কে পছন্দ করেন না এরকম সরকার অথবা সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব সে সময় সেখানে ছিল, আপনি সেরকমটা মনে করতেছেন কিনা? সরকার বা সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব মানে তারেক রহমানকে মানে সিন থেকে সরায় দেওয়া বা তফসিল পিছায় দেওয়ার মতো অ্যাক্টর তো বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে কম না, এটা তো আমরা সবাই জানি। এখন ওই আলোচনায় যদি যাইতে হয় তাহলে তো আমরা পুরো 1 ঘন্টায় ওইটা নিয়েই আলোচনা। আমরা 1 ঘন্টা না, আমরা হয়তো আরেকটু বেশি সময় এটা আলোচনা করতে চাই, কিন্তু এই আলোচনাটা করার জন্য আমাদের আসলে আরেকটু ইকুইপড হইতে হবে। কিন্তু আপনি বলতেছিলেন যে তারেক সাহেব দেশে না আসলে কি সুবিধা। আমি 2-3টা বলতে পারি আপনাকে আমার হাইপোথিসিস। আমি মনে করি তারেক সাহেব দেশে না আসলে সুবিধা, তার দলের ভিতরে অনেক অন্তর্কোন্দল আছে, সেই দলের অন্তর্কোন্দলটা তিনি দূর থেকে মেটাতে চান। আমি জানি যে দলের মধ্যে থেকে তিনি আসলে এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও তিনি আসলে চেয়ারম্যানের দায়িত্ব পান নাই। চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়া মানে আসলে তারেক রহমান সাহেবের বিএনপিতে কোনো লিখিত ক্ষমতা নাই। আসলে তিনি আসলে বিএনপির কোনো কমিটি চেঞ্জ করতে পারেন না, তিনি তার কোনো দল চেঞ্জ করতে পারেন না। এই ব্যাপারে তিনি নিশ্চিত হতে চান। তিনি আসলে তার কিছু, যেগুলি আমি ডার্টি লন্ড্রি বলতেছিলাম, যে তিনি জানেন যে 15 বা 17 বছরের সময় আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের দলের লোকজনরাই বিভিন্নভাবে তথ্য পাচার করেছেন, সেগুলি তিনি চিহ্নিত করতে চান। তার আরও লাভ হচ্ছে যে তিনি এই নিরাপত্তার কথা বলে বলে দেশে না এসে দেশের মানুষের সিম্পেথি ড্র করতে চান। আমার হাইপোথিসিস। জনাব তাসনিম খলিল, আপনি যদি একটু মন্তব্য করতেন। অবশ্যই হাইপোথিসিস তো এইভাবে আপনি যদি মানে এভিডেন্সিয়ারি বার্ডেন না নেন, আপনার হাইপোথিসিস প্রেজেন্ট করলে তো আমি বলতে পারবো না যে আপনার থিসিস ট্রু নাকি ফলস। হ্যাঁ, আমি আমার হাইপোথিসিস বলতে পারি। আমি বলতে পারি যে সম্ভবত তফসিল ঘোষণা হওয়ার আগে উনি আসলেই আসেন, বা তফসিল ঘোষণা হওয়ার পরে উনি আসেন। ওকে, আপনি যে বিএনপির একটু বলে নেই, বিএনপির যে আপনি সংগঠনের অবস্থার কথা বললেন, দেখেন আমরা ফেসবুকে অনেক কিছু দেখি, ঢাকার এই যে এলিট সোসাইটিতে অনেক আলাপ আলোচনা হয়, টক শোতে অনেক আলাপ আলোচনা হয়। আমি অক্টোবর মাসে আমি বাংলাদেশে আসছি, তারপর থেকে আমি পুরো বাংলাদেশ ঘুরছি। হ্যাঁ, সো আমি যেটা এখন বলতেছি এটা এমপ্যারিক্যালি আমি নিজের চোখে যেটা দেখছি। বাংলাদেশের আমি সিলেট ডিভিশনে গেছি, আমি চিটাগং ডিভিশনে গেছি, আমি খুলনাতে গেছি, আমি বরিশালে গেছি, এবং প্রতিটা জায়গায় এক্সেপ্ট এ ফিউ প্লেসেস বিএনপি খুবই সংগঠিত অবস্থায় আছে এবং তারেক রহমানের প্রতি বিএনপির লয়্যালটির কোনো ঘাটতি নেই। এবং বিএনপিতে এন্টি তারেক ফিগার যারা পরিচিত, এরাও কিন্তু প্রকাশ্যে তারেক রহমানের বিরোধিতা করতেছে। তো তারেক রহমান তার পার্টি সামলাতে পারবে না, বিদেশ থেকে তাকে সামলাতে হবে, দেশে গেলে বিপদে পড়ে যাবে, এটা আমার মনে হয় হাইপোথিসিস হিসাবে একটু উইক। ওকে, আমি এগ্রি করলাম। তফসিল ঘোষণা পরে কি নিরাপত্তা ঝুঁকি যেটা ছিল সেটা মানে কেন কমবে? মানে তাকে কি স্পেশাল কোনো ব্যবস্থা দেওয়া হবে বা কিছু করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে? আপনি এরকম মনে করতেছেন? এখানে আমরা এমন কোন ট্রিগার ইভেন্ট চাই না। আমি খুব মানে ওয়াইড একটা অ্যাঙ্গেল থেকে বলতেছি, কোনো ইন্ডিভিজুয়ালকে নিয়ে বলতেছি না। আমরা যারা বাংলাদেশের ভালো চাই, আমরা যারা বাংলাদেশের ওয়েল উইশার, আমরা এমন কোন ট্রিগার ইভেন্ট চাই না যেটাকে কেন্দ্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া হতে পারে অথবা নির্বাচন হবে না এরকম কোন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এটা অনেক ধরনের ফোর্স মাজুরে যেটা বলে, অ্যাক্ট অফ গড। কালকে যদি এখন ধরেন একটা ভয়াবহ
ভূমিকম্প হয়ে গেল। হ্যাঁ, কয়েকদিন আগে যে আমার এই বাসাতেই সকালবেলা হুম। ঘুম থেকে ওঠার পরে দেখলাম ভূমিকম্প হচ্ছে। হুম। তো এখন ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেল, তখন আপনার ইলেকশনটা পিছায় দিতে হবে, রাইট? হুম। অথবা ধরেন কোনো একটা রাজনৈতিক নেতা সমাবেশের এক কোনায় একটা হামলা হলো, সেটাকেও কেন্দ্র করে এমন কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেটার কারণে ইলেকশন পিছায়। তো এই জন্য সব দিক বিচার করে আমরা এমন কোনো ট্রিগার ইভেন্ট চাচ্ছি না যেটার কারণে ইলেকশনের তফসিলটা পিছায় দিতে হয় বা নির্বাচনটাকে সাসপেন্ড করে রাখা। এই পর্যায়ে শেষ প্রশ্ন, এই কোন একটা রাজনৈতিক দলের কোনা দিয়ে একটা ছোট জিনিস বা কোনো একটা রাজনৈতিক নেতা উপর আক্রমণ, সেটা জামাত বা এনসিপির উপরে হইলে হবে না, এটা তারেক রহমানের উপরেই হইতে হবে যদি কেউ পিছনে না চায়। কেন, আমাদের জামাতের আমির সাহেবের সমাবেশেও হতে পারে, আমাদের তাসলিমা জাবিন এখানে আছেন, ওনার সমাবেশেও হতে পারে, আমরা এটা অবশ্যই চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব যেন সকলের নিরাপত্তা নিশ্চিত করা হয়। উনাদের সুযোগ থাকলে উনাদেরও বিদেশ থাকা উচিত এখন। ওনারা কি বিদেশ থাকবেন কিনা, আপনার কি মনে হয় সেটা? আমার আমি জানতে চাইছি আপনার কাছে যে উনাদের সুযোগ থাকলে উনারাও কি তফসিলের আগ পর্যন্ত বিদেশ থাকা উচিত কিনা। না, তাই এটা তো তাদের ডিসিশন। তাদের কাছে যদি মনে হয় যে তফসিলের আগে তারা বিদেশে থাকবেন, তফসিলের পরে তারা বিদেশ থেকে ফিরবেন, এটা তো তাদের ডিসিশন। ওকে, এটা তো শফিকুর রহমান সাহেব তো নিয়মিত লন্ডন যাচ্ছেন, উনি কেন যাচ্ছেন সেটাও তার একটা হয়তো উনার কিছু অ্যাসেসমেন্ট আছে, তাই। ওকে, তাসলিম খলিল, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর জাবিনের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের মতামত পড়ি। নাইম খান সাহেব, উনি C7J, উনি আমাকে বলেছেন যে তারেক রহমান নিয়ে আপনার এত চুলকানি কেন খালেদ। আরেকজন বলছেন খালেদ ভাই, খালেদা জিয়া ভালো কিন্তু তার দল ভালো না, জামাত এটা বলে, কিন্তু আমার প্রশ্ন খালেদা আর বিএনপি কি আলাদা? হয়, আমি একটু ডক্টর জাবিনের কাছে আসি। ডক্টর জাবিন, প্রথম যখন এনসিপি গঠিত হয়েছিল তখন এনসিপি নিজেদেরকে যেরকম একটি দল হিসেবে দাবি করেছিল বা আত্মপ্রকাশ করেছিল, এখন আপনারা এই পথ পাড়ি দিয়ে এসে যেটাকে আপনি চ্যালেঞ্জ বলছেন, আমি ভিতরে বাহিরে নানা ধরনের চ্যালেঞ্জে দেখছি। আপনাদের দলের একজন নেতা তিনি এরকম বলছেন, বাইরের বিএনপি আর জামাতকে কি করে সামলাবো, আমরা তো আব্দুল কাদেরকেই সামলাতে পারছি না। আমি বিএনপি এনসিপির একজন প্রার্থীর কথা বলছি যে তিনি এরকম কথা বলছেন যে এই চ্যালেঞ্জটার পরে আপনারা এখন যে জোটটা গঠন করেছেন এবি পার্টির সাথে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে, এতে আপনারা আপনাদেরকে সফল মনে করেন কিনা, আপনারা এই চ্যালেঞ্জটা অতিক্রম করেছেন, একটা ভালো জায়গায় এসেছেন, এরকম মনে করেন কিনা? হ্যাঁ, এটা আমি তো যখন লাস্টবার বলছিলাম, এটা অবশ্যই এটা একটা বিরাট সাফল্য। এই কারণে আপনি বলছিলেন না যে ডান ঘরানার বাম ঘরানার সাথে জোট করার কোনো পরিকল্পনা ছিল কিনা, বা আমরা যখন দল শুরু করি, আপনি দেখেন আমরা যখন দল গঠনের পরে আমাদের বিশেষ করে মৌলিক সংস্কার প্রশ্নে যখন ঐক্যমত্য কমিশনে ডিবেটগুলো হচ্ছিল, আমরা যখন আলোচনা সমালোচনাগুলো চলছিল, তখন কিন্তু আমরা দেখলাম যে আমরা যারা যারা কাছাকাছি আছি এবং তখন যে পরিমাণ ডিবেট করে আমরা শেষ পর্যন্ত জুলাই সনদকে গণভোট পর্যন্ত নিয়েছি, এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে এই তিনটা দল কিন্তু আমরা কাছাকাছি ছিলাম। সো এই তিনটা দলের হয়তো আমি যেটা গত পরশুদিনও এক জায়গায় বলছিলাম যে সাংগঠনিক শক্তি হয়তো অতটা বেশি না, ভোটের মাঠে হয়তো দুর্বল, কিন্তু এই তিনটা দল কিন্তু সংস্কারপন্থী, এবং এটা শুধু সামনের 26-এর নির্বাচন পর্যন্ত না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আজকেই দুর্নীতি বিরোধী দিবসে তারেক রহমান সাহেব কিছু দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে ওনাদের কিছু পরিকল্পনার কথা বলেছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, যেখানে দুদক আর নির্বাচন কমিশনের কথা উল্লেখ করেছেন। ওনারা কিন্তু সংস্কার প্রস্তাবে দুদকের প্রধান যে একজন নিরপেক্ষ বডি নিয়োগ দিবে সরকারের নির্বাহী ক্ষমতার বাইরে গিয়ে, সেটাতে কিন্তু ওনারা রাজি হয় নাই। ওনারা এই পরিকল্পনার মধ্যে উনি পুলিশের সংস্কারের কথা বলেছেন, অথচ পুলিশ অধ্যাদেশ যেটা অনুমোদন হয়েছে বা খসড়া, সেটাতে ওনাদের আপত্তি ছিল, ওনারা চিঠি দিয়ে বিবৃতি দিয়ে সেটাতে বাধা দিয়েছেন। সো এই যে অঙ্গীকার ভঙ্গের যে একটা সংস্কৃতি বাংলাদেশের অতীত থেকে আছে, রাজনীতিতে আছে,
এটা মোকাবেলা করার জন্য ২৬-এর পরবর্তী নির্বাচনেও কিন্তু আমাদের একটা জোরালো ভয়েস লাগবে, আমাদের একটা জোরালো জোট লাগবে। তো এই তিনটা দল কিন্তু আমার কাছে মনে হয় যে এসব প্রশ্নে অনেক জোরালো ভূমিকা রাখতে পারবে। ডক্টর জাবিন, আপনি আদর্শগত মিলে কথা বলছেন এই তিনটা দলের, মানে আমি এনসিপির কথা জানি না, কারণ এনসিপির প্রশ্ন করে কোনো জবাব পাই না। আদর্শগত মিল এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের মধ্যে আছে বলছেন না? আমি বলছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যেটা ছিল, যে আমাদের পুরনো যে নিয়ম কানুনগুলা ছিল রাষ্ট্র কাঠামোর, সেগুলোর পরিবর্তনের জন্য আমরা তো একদম শুরু থেকে সংবিধানের পরিবর্তন হয়ে গণপরিষদের মাধ্যমে চেয়েছিলাম, সেটা হয় নাই। সেখান থেকে জুলাই সনদের উপর অনেক আলোচনা হয়ে সর্বশেষ গণভোটে গেল। এই পদগুলা কিন্তু আমরা আলাদা আলাদা তিনটা দল একসাথে পার করেছে। আমি একটা কথা বলি খালেদ ভাই, যে আপনি আদর্শের কথা বলছেন, আপনি দেখেন গত কয়েক মাসে আপনার মনে পড়ে জুলাইয়ের হত্যাকাণ্ডের বা বাংলাদেশের গত ৫৪ বছরে বাংলাদেশের উন্নতি বা এই জুলাই গণ অভ্যুত্থান কেন হলো, এটা আমাদের কোনো আমাদের ব্রেইনে আছে, আমাদের স্মৃতিতে আছে। এটা পুরাটা ওয়াশ আউট হয়ে গেছে নির্বাচন দিয়ে, পুরাটাই, মানে একেবারেই। এবং আমি একটু কথা বলি, কার কথা বলছেন? এনসিপির ওয়াশ আউট হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি, আমাদের আছে। আমি না না না, এটা ভুল বললেন। কিভাবে আছে আপনি দেখেন, আমার মাথায় তো আর আপনি নাই, আমার মাথায় তো আপনি নাই, এনসিপির মাথায় আপনি আছেন, আমার মাথায় তো আপনি নাই। আপনি তো জানেন না যে এটা ওয়াশ আউট হয়ে গেছে কিনা। আমি ভুল কেমনে? আপনি কি এটার কোনো আলোচনা দেখেন? আপনি দেখেন লক্ষ্মীপুরে, আমি পরশুদিনের নিউজ বলি, আমি লক্ষ্মীপুরে একটা জেলা যুবলীগের সভাপতির ছাদ থেকে ২৫-৩০ জন অস্ত্রধারী সাধারণ ছাত্রদের উপর গুলি করেছিল। পরশুদিনের নিউজ বলছি আমি, পরশুদিন বা তার আগের দিনে লক্ষ্মীপুরে একটা অস্ত্র উদ্ধার হয় নাই। তারা রেস নিয়ে নিয়ে লক্ষ্মীপুরে এখনো নিহত, ওখানে ৪ জন ছাত্র নিহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। এসব খবর কি আপনি যে এই যে প্রত্যেকটা থানা থেকে যে এতগুলা অস্ত্র আপনার লুট হলো, এগুলার কি কোনো কিছু রিভাইভ হয়েছে? আমি যেটা বলছিলাম, এই যে আজকে রোকেয়া দিবস আসলেই বাল্যবিবাহ নিয়ে খুব রব উঠে, বাল্যবিবাহ রোধ করতে হবে। আমার দর্শকরা নিশ্চয়ই হাসাহাসি করবে, নির্বাচনের টকশোতে আমি বাল্যবিবাহের কথা বলছি। বাংলাদেশে প্রতি 2টা মেয়ের মধ্যে 1টা মেয়ের হচ্ছে বাল্যবিবাহ হয়, 2টা মেয়ের মধ্যে। সো আপনি যদি এই আদর্শিক ক্যাচালে বা সাংস্কৃতিক ক্যাচালে, বাইনারি রাজনীতির মধ্যে এই নীতি নির্ধারক পর্যায়ে যারা যান, তাদেরকে যদি আপনি ছাড় দিতে থাকেন, তাহলে ওই নির্বাচন আসবে, গণ অভ্যুত্থান আসবে, মানুষ মরবে, একদল গিয়ে আরেক দল আসবে। তারা নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার দিবে, নির্বাচনী প্রতিশ্রুতি, দুর্নীতি যুদ্ধের বিরুদ্ধে অনেক পরিকল্পনা ঘোষণা করবে, কিন্তু পরবর্তীতে গিয়ে সেগুলোর আর কোনো বাস্তবায়ন হবে না। তো এইবার যাতে এগুলোর বাস্তবায়নটার পাহারাদার হিসেবে, আমরা তো বলেছি, এবং এই সংস্কার প্রক্রিয়াটা যাতে জোরদার থাকে, সেজন্য আমি বলি যে এই জোটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি বারবার এনসিপির আদর্শিক কথাটা বলেন, আপনি মানে এই ডান বামের বাইরে গিয়ে এই ডান, আপনি ভুলে যান, আপনি ধরতে পারছেন না এনসিপির আদর্শকে। আমরা বারবার বলার পরও আপনি ধরতে পারছেন না এনসিপির আদর্শকে। আপনি বারবার বলেছেন নাকি? গুড এনাফ। কিন্তু হ্যাঁ, আমরা তো বারবার পরিষ্কার করি আমরা কোন, আপনি দেখেন আজকের প্রশ্নটাকে করেন, এই আপনাদের এই কথা নিশ্চয়ই আমরা শুনবো, অনেকবার শুনেছি। আপনি প্রশ্নটা করেন যে মানে ধরেন ডান বামের বাইরে গিয়ে, আমরা ডান বাম ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনকে যদি আমরা বামপন্থী ধরি, এবি পার্টিকে যদি আমরা বামপন্থী ধরি, তাহলে এনসিপি আসলে কোথায় দাঁড়ায় আছে? এনসিপির আলাদা অস্তিত্বটা কি? আমি যখন থেকে প্রোগ্রামের শুরু থেকে এই 3টা জোটের উদ্দেশ্য বলার পরও আপনি এখনো ওইখানেই আছেন যে আদর্শিক কেন এখানে কোনো মিল আছে কিনা। আমি যখনই বলছি যে এই পরবর্তী জুলাই পরবর্তী যে নতুন রাজনীতির কথা আমরা বলছি, নতুন বাংলাদেশ পরিবর্তনের যে কথা বলছি, মৌলিক সংস্কার কাঠামোর যে পরিবর্তনের কথা বলছি, সেগুলোর আলোচনাটা জারি রাখার জন্য, সেগুলোর আওয়াজটা জারি রাখার জন্য, সেটাকে রাজপথে আরো জোরালো করার জন্য আমরা একসাথে হচ্ছি। তারপরও আপনি ঘুরে ফিরে আদর্শিকে গেলে কি, আমার ভুল হয়েছে, বাল্যবিবাহের প্রসঙ্গটা কেন আনলাম? আপনি বাল্যবিবাহের প্রসঙ্গ আনছেন, ভালো করছেন। আপনি মৌলিক সংস্কার কাঠামোতে আমি আসি। আপনারা মৌলিক সংস্কার কাঠামোতেও কি এক জায়গায় দাঁড়ায় আছেন 3টা দল? আমার জানার জন্য জানতেছি মৌলিক সংস্কার কাঠামো। আমরা কি জুলাই সনদের এই যেই
সুপারিশগুলাতে আমরা একমত হয়েছি, বা যেগুলা এই গণভোটে নেওয়া পর্যন্ত, এটাতে কি আমরা পুরা প্রক্রিয়াটাতে কি আমরা কাছাকাছি ছিলাম না? আমরা কি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ নিয়োগ চাই নাই? আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার একটা নিরপেক্ষ নিয়োগ চাই নাই। এবং আপনাদের সবচেয়ে কাছাকাছি ছিল জামায়াতে ইসলামী, এই যেগুলি বললেন সেগুলির মধ্যে। তো তাদের সাথে তো আপনারা জোট করতে পারেন নাই। জোট ওনাদের সঙ্গে যখন করছেন তখন নিশ্চয়ই এটার একটা কারণ আছে, তাই না? আমি সেই কারণটা ধরতে চাইতেছিলাম। আমরা তো বিএনপির সাথেও জোট করি না, এখানে জামাত বিএনপির সাথেও করেন নাই। বিএনপি আপনাদের থেকে একটু দূরে ছিল, কিন্তু জামায়াত আপনাদের খুব কাছাকাছি ছিল। গণ অভ্যুত্থানের আগে ছিল দুইটা দল, বিএনপি আওয়ামী লীগ, এবং গণ অভ্যুত্থানের পরে হয়ে গেছে এখন বিএনপি জামাত। তিনোটা দলই হচ্ছে পুরনো এস্টাবলিশমেন্টের এবং পুরনো চিন্তাধারার। এই জামাত ইসলামকে একজন নারী প্রার্থীও কেউ মনোনয়ন দিয়েছে? দেয়নি কিন্তু। তাহলে আমরা বারবার বলছি যে নতুন পথে যাদেরকে আমরা, সেটা একজন হলেও, এক দলের একজন হলেও একজন, আমরা আমাদের আওয়াজটা ভারী করতে চাই। ওকে, এনসিপি নতুন পথের যাত্রী, এনসিপি নতুন পথের রাজনীতি করতেছে, তাই তো? অবশ্যই, এটাই তো আমরা বলে আসছি। কারণ আপনি দেখেন এই যে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও, এবি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলনও নতুন বন্দোবস্তের রাজনীতিই করতেছে না। তারা তো তাদের মতো করে নিজস্ব তিনটা রাজনৈতিক দল ছিল, কিন্তু আমরা এখন জোট হয়েছি কোন উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? আমি উদ্দেশ্যটাই আপনাকে বারবার পরিষ্কার করার চেষ্টা করছি, উদ্দেশ্যটাই বলার চেষ্টা করছি যে আমরা এই ধরনের। উদ্দেশ্যটা তো আপনি শব্দ বলতেছেন, সংজ্ঞায়ন করতেছেন না। আপনার কাছে মৌলিক সংস্কার আর এবি পার্টির কাছে মৌলিক সংস্কার কি এক? কেন? এই যে আমরা যেই রাষ্ট্র কাঠামোর যে সংস্কারগুলোর আমরা কথা বলেছি, এগুলা কি আপনার কাছে এক মনে হয় না? আমার কাছে তো জামায়াতে ইসলামীকে যেই সব কথা আপনারা বলেছেন, জামায়াতে ইসলামীর সাথে আপনারা আরো অনেক বেশি এক ছিলেন। পুরোটা সময় আমি এটা দেখেছি। আপনারা ওদের সাথে করেন নাই, কিন্তু এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে করছেন। এটার তো কোনো একটা যুক্তি বুদ্ধি থাকতে হবে তো, তাই না ডক্টর জাবিন? কারণ এই দুটা দলের সাথে আমাদের বেশি বোঝাপড়া মিলেছে। কেন আমরা পুরনো? কারণ এই তিনটা দলই কিন্তু নতুন, মানে নতুন রাজনৈতিক দল। আমি কেন পুরনো? আপনি দেখেন আজকে যে 18-20 কোটি মানুষের দেশে 1300 মানুষের উপর জরিপ নিয়ে যে পাতায় পাতায় প্রকাশিত হয়, আপনি জরিপটাকে মোটা দাগে যদি দেখেন, দেখবেন যে মানে নতুনরা অজনপ্রিয়, নতুনরা ব্যর্থ, এরকম একটা পিকচারই এখানে আসছে। এবং পুরনোরা এখনো জনপ্রিয়, পুরনোরাই ক্ষমতায় যাবে, এরকম একটা জিনিস পোট্রে করারই থাকে। আপনার সংস্কারে শুধু মিল থাকলেই তো হবে না, সুপারিশে শুধু মিল থাকলেই যে আমরা তাদের সাথে জোট করে যাব তা না। আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে অনেক আলোচনার পরও কিন্তু, কারণ এই নির্বাচনটা কেন্দ্র করেই তো খালি জোটটা হয় নাই। ভবিষ্যতের রাজনীতি, এটার পরেও আমি বলছি